স্ট্রাগল ইজ অলওয়েজ দেয়ার। লাগেজ খুঁজে পাওয়াটা ইটস এ বিগ একটা হ্যাসেল ছিল। সিঙ্গেল ইনকাম দিয়ে হয়তো বাংলাদেশে আমার ফ্যামিলি চলতো, সেখানে আমাদের ডুয়াল ইনকাম করতে হচ্ছে। দর্শক, কালের কণ্ঠের বিশেষ আয়োজন প্রবাসী কণ্ঠে আজ আমরা কথা বলবো আরেফিন আজমের সাথে, যিনি 2019 সালে বাংলাদেশ থেকে কানাডা গিয়ে রেমিটেন্স যোদ্ধা হিসেবে নিজের নাম লিখিয়েছেন। আরেফিন আজম, কেমন আছেন? সালাম আলাইকুম। জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার বাংলাদেশ থেকে এই যে কানাডায় যাওয়ার যেই জার্নিটা সম্পর্কে আমরা জানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পেশায় একজন ইমিগ্রেশন কনসালট্যান্ট এবং পাশাপাশি আমি একজন আইএলস ইনস্ট্রাক্টর আমাদের স্কলার একাডেমির। আমি কানাডাতে গিয়েছিলাম 2019 সালে। আমার বাচ্চা যখন হয়েছিল 2018-এ, তখন আমি ডিসিশন নিয়েছিলাম যে না, আমি বাচ্চা সেফটির জন্য হলো আই উইল লিভ বাংলাদেশ টু সেফার কান্ট্রি। সেখানে যাওয়ার পর আপনার চলার রাস্তাটা কতটুকু মসৃণ ছিল বা কতটুকু কষ্টকর ছিল, এটা যদি আমাদের দর্শকদেরকে একটু বলতেন। আমার ওখানে গিয়ে বাসা খোঁজার জন্য আই নিডেড রেফারেন্স। ওখানে কাউকে চিনতে হবে, দে উইল ভাউচ ফর মি অর মাই ফ্যামিলি, যে হ্যাঁ ওনারা ভাড়া ঠিক মতো দিবেন, আমি গ্যারান্টি করছি। জব ফাইন্ডিংয়ে স্ট্রাগল করতে হয়েছে, সার্ভাইভিং যে জবগুলো আছে ওগুলো করতে হয়েছে। সিভিটা কীভাবে প্রিপেয়ার করবো, এটাও একটা স্ট্রাগল। কারণ সিভি বাংলাদেশে আমরা যেভাবে সিভি দিই, ক্যানাডা সিভি ইজ এ টোটালি ডিফারেন্ট কাইন্ড অফ ফরম্যাট। সাইট আমি একটা 2 বেডরুমের অ্যাপার্টমেন্টে থাকি, ওখানে প্রায় বাংলাদেশি টাকা 2.5 লাখ টাকা মান্থলি কস্ট, রাইট? সেই 2.5 লাখ টাকা তোলার জন্য আমি যে জব করবো, হয়তো আমি 3-4 লাখ টাকার জব করতে পারি, ওখানে 3 লাখ টাকার জব। সো আফটার দ্যাট মিনস হচ্ছে যে আমাকে সম্পূর্ণ নতুন লাইফস্টাইলে ঢুকে যেতে হচ্ছে, যেখানে আমি আমার সিঙ্গেল ইনকাম দিয়ে হয়তো বাংলাদেশে আমার ফ্যামিলি চলতো, সেখানে আমাদের ডুয়াল ইনকাম করতে হচ্ছে টু সার্ভাইভ। কল সেন্টারে জব করেছি, দেন একটা রিটেল স্টোরেও জব করেছি, দেন আমি আলটিমেটলি পড়াশোনাও শুরু করেছি ওখানে। পড়াশোনা করে দেন আমি আমার ইমিগ্রেশন কনসালটেন্সি যে মানে বিজনেসটা আছে ওটা চালু করছি ওখানে। আই স্টিল ট্রাইং টু স্ট্যাবলিশ মাই ক্যারিয়ার। আই উইল সে আমি ওয়েল স্ট্যাবলিশ, যেটা সবাই ভাবে যে ক্যানাডায় থাকলে whatever career I'm a well-established person, ওরকম কিছু না। সার্ভাইভাল অথবা ধরেন স্ট্রাগল ইজ অলওয়েজ দেয়ার। It depends on the economy of a country. It depends on the immigration situation of Canada as well. Would you please kindly tell us about any remarkable struggle? Say homesickness. That's a big. The depression I had, like not kind of depression, but the isolation, because after arriving in Canada in 2019, the next year the COVID-19 came, right? During the COVID-19 আমাদের হচ্ছে যে লকডাউনের সিচুয়েশনে আমাদেরকে চলে যেতে হয়েছিল। বাংলাদেশ গভর্নমেন্ট থেকে আপনাদের প্রতি যে কন্ট্রিবিউশনটা, সেটাকে আপনি কিভাবে দেখছেন? বললে আমরা মনিটারি সাপোর্টটা বাংলাদেশে আমরা অলওয়েজ দিই, এবং সেটা ক্যানাডা থেকে আমরা থ্রু ব্যাংকেই পাঠাই। আমরা ওরকম ধরেন হুন্ডি বা এই ধরনের কিছুতে আসলে আমাদের যোগাযোগ নেই, আমরা ওগুলো নিয়ে চিন্তাও করি না, বিকজ আই থট যে প্রপার চ্যানেলে বাংলাদেশে টাকা পাঠানো ইজ আমাদের এথিক্যাল দায়িত্ব। ফিউচার প্ল্যানটা সম্পর্কে যদি আমাদের দর্শকদেরকে একটু বলেন। ক্যানাডাতে রিটার্ন করতেই হবে, কিন্তু বাংলাদেশকেও আমি ভুলবো না, কারণ বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড। আমার ফ্যামিলি এখানে থাকে, আমার বাবা মা এখানে থাকে। সো আই ওয়ান্ট দেম টু আই ডোন্ট ওয়ান্ট টু মিস দেম আউট, রাইট, দেয়ার লাইফ। তো এই ক্ষেত্রে আমি বাংলাদেশে আর ক্যানাডাতে আসলে যাওয়া আসার মধ্যেই আছে, এবং 2019 সাল থেকে অ্যাকচুয়ালি যাওয়া আসার মধ্যে। আপনি যখন কানাডা থেকে বাংলাদেশে আসলেন, এয়ারপোর্টের আপনার অভিজ্ঞতাটা যদি একটু আপনি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করেন। 2020 থেকে শুরু করে 2023 পর্যন্ত আমি 4 বার বাংলাদেশে এসেছিলাম। সো প্রতিবারই আই হ্যাড ট্রাভেল, স্পেসিফিক্যালি ইন লাগেজ কম্পার্টমেন্ট, যদি বলেন লাগেজ যেটা ডিপার্টমেন্ট আছে ওখানে। তারপরে ধরেন যখন আমরা টিকিট করতে হয়, সেটাতে একটা স্ট্রাগল আছে। বাংলাদেশের টিকিটের স্ট্রাগলটা আমি জানি না অনেকে জানে কিনা। বাংলাদেশ বিমানের টিকিট আমি অনলাইনে কাটতে পারি না, আমাকে একটা এজেন্সির থ্রুতে কাটতে হয়। অথচ আমি বাংলাদেশ বিমানটাকে ইউজ করতে চাচ্ছি, বিকজ আমি আমার যখন এতগুলো টাকা $2,000-3,000 আমি আমার যে কোনো একটা প্লেন এয়ারলাইন্সকে কেন দিব, আমি বাংলাদেশ বিমানকে দিব। আমরা কিন্তু বাংলাদেশিরা এটা প্রেফার করি। দ্যাটস ওয়াই উই হ্যাভ এ ডিরেক্ট ফ্লাইট বিটুইন ঢাকা অ্যান্ড টরন্টো, কিন্তু আমাদেরকে একটা এজেন্সির মাধ্যমে করতে হয়, যেটা একটা স্ট্রাগল আমাদের জন্য। আর যখন আমরা বাংলাদেশে ল্যান্ড করি, লাগেজ খুঁজে পাওয়াটা ইটস এ বিগ একটা হ্যাসেল ছিল 2023 পর্যন্ত। চতুর্থবারও আসলাম, এটাও আমি ফেস করেছিলাম। নভেম্বরে আমি ল্যান্ড করছি কিছুদিন আগে। সো ল্যান্ড করার পর ইট ওয়াজ ভেরি স্মুথ। আমার ছেলে ও ক্যানাডাতে হচ্ছে যে জন্মগ্রহণ করছে। আমরা যখন বাংলাদেশে ল্যান্ড করলাম অ্যাজ এ ক্যানাডিয়ান সিটিজেন, ওর জন্য আসলে আমরা বাংলাদেশি পাসপোর্টও আমরা ফরেন থেকে করি নেই, ক্যানাডা থেকেই করি না, অথবা ধরেন নো ভিসা রিকোয়ার্ড নামে একটা ভিসা আছে, যেখানে হচ্ছে যে আসলে ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ এনি ভিসা টু ট্রাভেল বাংলাদেশ। সো ওই নো ভিসা রিকোয়ার্ডটাও করি নাই,
বিকজ আই হ্যাড এ বিলিভ যে আই হ্যাড এ বিলিভ, আর টাইমের ব্যাপারেও বলতে পারেন, বাট আমার একটা বিলিভ ছিল যে বাংলাদেশে আসলে এই জিনিসগুলো আরও ইজি হবে, ইজিলি আমি করে ফেলতে পারবো বাংলাদেশ থেকে। সো সামহাও করি নাই, ওকে আমি ক্যানাডিয়ান পাসপোর্ট দিয়েই আসলে বাংলাদেশে এন্ট্রি নিয়েছি। নেওয়ার পরে বাংলাদেশের যে লাইক ইমিগ্রেশন আছে ওকে 30 দিনের ভিসা দিছে, অনারেবল 30 দিনের ভিসা দিছে, অ্যাগেন্স্ট 52 ইউএসজি দিয়ে আমি 30 দিনের ভিসা পাইলাম। সো 30 দিনের পরে যদি আমি এক্সটেন্ড করতে চাই, অ্যাকচুয়ালি আমি এক্সটেন্ড করতে হয়েছে আমাকে, সো আই হ্যাড টু পে 6,900 টাকা মোর, অ্যান্ড ইট ওয়াজ এ ডিফারেন্ট স্ট্রাগল ইন বাংলাদেশ। কালচারাল শকও একটা আছে, সেটা হচ্ছে যে গিয়ে আমি লাইক আমরা যেরকম আজান শুনি, এটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে আমরা বাংলাদেশে বসে সবসময় একটা আজান শুনি, মানে আজান হইলে আজানের সময় আজান শুনতেছি, দেন উই গেট রেডি ফর দ্য প্রেয়ার। বাইরে কিন্তু আমরা স্পেসিফিক্যালি যদি বলি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ইউ ডোন্ট গেট দিস কাইন্ড অফ এনভায়রনমেন্ট অলওয়েজ, রাইট? আপনি ওপেনলি লাইক মাইকে আজান দেয় না ওখানে। আর মানে ইসলামিক প্র্যাকটিস হয় যারা করে, ওরা আসলে মসজিদ ভিত্তিক অনেক কমিউনিটি গড়ে ওঠে, যেমন আমাদের ক্যালগারিতে আছে মসজিদ ভিত্তিক কমিউনিটি আছে। এডুকেশন ওয়াইজও আমি বলবো যে দেয়ার আর সাম স্ট্রাগলস, কারণ ওখানে আপনি মানে আমি যদি ক্যানাডার পার্সপেক্টিভ থেকে বলি, আপনার এডুকেশন ইজ মোর লিবারাল, ওখানে অনেক কিছু শেখায় যেটা আপনার ধর্মের অ্যাগেনস্টে চলে যেতে পারে। সো এই ক্ষেত্রে একটু ডিফিকাল্ট আপনার বাচ্চাদেরকে ওখানে এডুকেশন সিস্টেমের সাথে অ্যালাইন করা। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম প্রবাস জীবনের অম্লমধুর অভিজ্ঞতা আরেফিন আজমের সাথে, এবং তার কাছ থেকে আমরা জানতে পারলাম তার দেশ থেকে যাওয়ার সময়ের এবং দেশে ফেরার পরের কিছু কথা, তার আবেগ এবং তার ভালোবাসার ব্যাপারগুলো। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।